যেহেতু এ তাপ উৎপাদী, একে আমি আবার যদি এখান থেকে তাপ দেই, আবার যদি তাপ দেই, তো বিক্রিয়া কি সামনের দিকে যাবে? বিক্রিয়া সামনের দিকে যাবে না, বিক্রিয়া কি করবে? বিপরীত দিকে চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে রসায়ন থেকে লার সাথেলিয়ার নীতি এই সম্পর্কে পড়াবো। লার সাথেলিয়ার প্রিন্সিপাল এবং এই সম্পর্কে সাম্যাবস্থায় তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাব এই সম্পর্কে পড়াবো। তো ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি এখান থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তবে কথা হচ্ছে, পুরো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে হবে। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তার আগে আমরা জেনে নেব যে লার সাথেলিয়ার নীতি কি এবং কে এই নীতি বা প্রিন্সিপালটা আবিষ্কার করেন। তো মনে রাখতে হবে, ফ্রান্সের বিজ্ঞানী লার সাথেলিয়ার তার একটা নীতি প্রদান করেন। কোন অবস্থায় বিক্রিয়া যখন কি থাকবে? সাম্যাবস্থা থাকবে। তাহলে আমরা আগে এই নীতিটা আমরা লিখে নিই যে কোন বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন বিক্রিয়ার তাপ, চাপ ও ঘনমাত্রা যে কোনো একটির পরিবর্তন হলে সাম্যাবস্থায় বিক্রিয়ার ফলাফল প্রশমিত হয়। তাহলে এখানে লার সাথেলিয়ার নীতিটা কি? যে কোনো বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালে ওই সময় বিক্রিয়ার যদি তাপ, চাপ অথবা ঘনমাত্রা এর যে কোনো একটি পরিবর্তন হয়, তো সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তন হয় যা বিক্রিয়ার ফলাফলকে প্রশমিত করে। এটা হচ্ছে বিজ্ঞানের লার সাথেলিয়ার নীতি। এখন এখানে আমাদের বুঝতে হবে যে সাম্যাবস্থা জিনিসটা আসলে কি। তাহলে আগে আমরা বুঝবো সাম্যাবস্থা এবং এই সাম্যাবস্থায় কোন বিক্রিয়ার সময় ঘটবে। এখানে মনে রাখতে হবে এই বিক্রিয়ার সময় হবে উভমুখী। অবশ্যই বিক্রিয়াটা কি হতে হবে? উভমুখী থাকতে হবে। তাহলে আমরা উভমুখী বিক্রিয়া তো বুঝি যে আমরা যদি মনে করি যে a + b, তাহলে উভমুখী মানে উভমুখী সাইন, বিক্রিয়ক থেকে উৎপাদ, উৎপাদ থেকে বিক্রিয়ক, তাহলে ধরলাম c + d। তাহলে এই জায়গা যে বিক্রিয়া করবে তার নাম কি? বিক্রিয়ক। আর বিক্রিয়ার ফলে যা উৎপন্ন হবে তাকে বলা হবে কি? উৎপাদ। তাহলে দেখো এখানে যদি বিক্রিয়ক উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়, তাহলে এই বিক্রিয়াকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা হইতে হবে উভমুখী এবং এই উভমুখী অবস্থায় কি? সাম্যাবস্থায় যখন বিক্রিয়া থাকবে, বিক্রিয়া যদি সাম্যাবস্থা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু লার সাথেলিয়ার নীতি প্রযোজ্য হবে না। তো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা কিভাবে থাকবে? যে এখানে বিক্রিয়ার যদি হয় গ্রাফ যদি আমরা দেখি, নিচের দিকে হয় সময় আর এদিকে যদি হয় বিক্রিয়ার বেগ বা বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগ। তো এই বিক্রিয়ার হার যদি কি হয়, এদিকে সম্মুখ বিক্রিয়ার হার আর এদিকে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তো এখানে হচ্ছে সম্মুখ আর এদিকে হচ্ছে কি? পশ্চাৎ। তো সম্মুখ বিক্রিয়ার হার কমে যাবে, পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পরে এটা কি হবে? একটা লাইনের দিকে যাবে। একে বলা হবে রাসায়নিক সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা বলতে কি বোঝা যাবে? যে সম্মুখ বিক্রিয়ার হার কমতে থাকবে আর পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ একটা সময় গিয়ে একই সময় মানে একটা লাইনে যাবে, তাকে বলা হবে রাসায়নিক সাম্যাবস্থা। তো এই অবস্থায় কি হবে? এই লার সাথেলিয়ার নীতিতে বিক্রিয়ার তাপ, চাপ এবং ঘনমাত্রা এই তিনটার পরিবর্তন ঘটবে। তো পরিবর্তন কি কি ঘটবে এখন আমরা দেখে নেব। এখন এগুলো হচ্ছে কি? বিক্রিয়ার এই তাপ, চাপ এবং ঘনমাত্রা, এদেরকে বলা হয় ফ্যাক্টর বা নিয়ামক। এগুলো হচ্ছে বিক্রিয়ার ফ্যাক্টর অথবা বিক্রিয়ার নিয়ামক। যেমন আমরা যদি ক্রিকেট ম্যাচ হয়, এখন যদি বৃষ্টি হয়, আমরা দেখি বৃষ্টির সময় খেলা বন্ধ থাকে। কেন থাকে? যাতে করে বলার বল করতে গেলেও কি হতে পারে? স্কেলে ইনজুরি পড়তে পারে এবং ব্যাটসম্যানও কি হতে পারে?
পিছলে পড়ে গিয়ে ইনজুরিতে পড়তে পারে এবং মাঠের অবস্থা যখন খারাপ হবে, তো এটা হচ্ছে তার নিয়ামক। তাহলে ওই সময় নিয়ামক কি? ওই সময় নিয়ামক হচ্ছে বৃষ্টি। ঠিক আছে, এইভাবে বিক্রিয়াতে এই তাপ, চাপ এবং ঘনমাত্রা এটা হচ্ছে নিয়ামক হিসেবে কাজ করবে। তো এই নিয়ামকের কারণে এই রাসায়নিক বিক্রিয়া কি হবে? যদি সাম্যাবস্থায় থাকে সেই ক্ষেত্রে তার নিয়ামকের ফলাফলটাকে সাম্যের অবস্থান কি করবে? পরিবর্তন করবে, যাতে বিক্রিয়াটা প্রশমিত হবে। তো আমরা এখন দেখব যে তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাব। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বহুমুখী বিক্রিয়া কি এবং এই বিক্রিয়া মানে সাম্যাবস্থা কি, রাসায়নিক সাম্যাবস্থা কি। তো এখন আমরা দেখব যে তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাব। তাই আমরা এক নম্বরে বিক্রিয়ায় তাপের প্রভাব দেখব। তাপের প্রভাব। তাই তাপের প্রভাব কি? প্রথমেই আমি বলছি যে বিক্রিয়াটা হতে হবে উভমুখী। তাহলে আমরা ধরে নেই যে হ্যাবারবস প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদন, এই বিক্রিয়া আমরা আগে ধরে নিলাম যে বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস মিলে উৎপন্ন করে অ্যামোনিয়া, এবং এখানে ডেলএইচ এর মান কত? প্লাস 92 কিলো জুল। হ্যাঁ, তাহলে এত তাপ উৎপন্ন করে, তাহলে এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয়। এখন এখানে কথা হচ্ছে যে আমরা বিক্রিয়াকে সমতা করে নিব। আমরা তো জানি সমতা মানে কি? বিক্রিয়ক এবং উৎপাদ যদি সমান হয় দুই দিকে, তাকে বলা হয় সমতাকরণ। তাহলে এখানে নাইট্রোজেন দুইটা আছে, এখানে হাইড্রোজেন আছে একটা, তাহলে আমরা 2 দ্বারা গুণ দিয়ে দিই। তাহলে নাইট্রোজেন দুইটা, এখন হাইড্রোজেন কয়টা হইছে? হাইড্রোজেন এখানে আছে দুইটা, আর এখানে হাইড্রোজেন হচ্ছে 6টা। তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করে দেব। তাহলে হাইড্রোজেন কয়টা হইছে? এখন মানে বিক্রিয়ক এবং উৎপাদ সমতা হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা তাপ উৎপাদ বিক্রিয়া। আর আমরা আরেকটা বিক্রিয়া নিয়ে নিলাম তাপ হারি। এখন আমরা জানি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন প্লাস অক্সিজেন, তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে কি উৎপন্ন হয়? নাইট্রোজেন। তো এই বিক্রিয়াতে ডেলএইচ এর মান কত? এই বিক্রিয়াতে ডেলএইচ এর মান 180 কিলো জুল। ঠিক আছে, তো এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, এটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এত কিলো জুল তাপ উৎপন্ন করে তাপ উৎপাদী বিক্রিয়া, আর এটাতে তাপ হ্রাস পায় তাপ হারি বিক্রিয়া। এখন আমরা এই দুইটা বিক্রিয়া দেখব এবং এই বিক্রিয়ার অবস্থাগুলো গ্যাসীয় অবস্থা। যদিও তাপের ক্ষেত্রে গ্যাসীয় অবস্থা তেমন প্রয়োজন হয় না, কিন্তু এই বিক্রিয়ক এবং উৎপাদ, আমরা এখন মনে করো যে বিক্রিয়া অলরেডি তাপ আছে, মানে এখানে তাপ উৎপাদন মানে কি? তাপ এক্সট্রা তাপ রয়ে গেছে। এখন যদি আমরা এই বিক্রিয়া আবার তাপ দেই, তাহলে বিক্রিয়া কি করবে? রাগ করবে। এখন আমরা যদি মনে করো একজন মানুষকে সে পানি খেতে পারে 1 গ্লাস, এখন জোর করে তারা যদি আমি 10 গ্লাস খাওয়াই দিই, তাহলে এই সে লোক রাগ করবে না? এরকম বিক্রিয়ার ক্ষেত্রে কি হতে পারে? যেহেতু এর তাপ উৎপাদী, একে আমি আবার যদি এখান থেকে তাপ দেই, তো বিক্রিয়া কি সামনের দিকে যাবে? বিক্রিয়া সামনের দিকে যাবে না, বিক্রিয়া কি করবে? বিপরীত দিকে চলে আসবে। তাহলে আমরা বুঝলাম কি? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ প্রদান করি, সাম্যাবস্থায় তাপ প্রদান করি, বিক্রিয়া সামনের দিকে যাবে না, পিছনের দিকে আসবে। ঠিক আছে, আমরা যদি এটা বাম ধরি, এটা ডান ধরি, তাহলে বিক্রিয়া ডান থেকে বামে আসবে, মানে উল্টা দিকে আসবে। এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? এর তো তাপ কম, তাপ নাই। এখন যদি আমি এর তাপ দেই, তাহলে কি হবে? সে তো আরাম পাবে। এখন একজন ঠান্ডার সময় তাকে যদি খালি গায়ে থাকে, তার কি ঠান্ডা লাগবে না? কারণ তাকে আমি একটা জ্যাকেট বা শীতের কাপড় দিলাম, সে কি হলো? খুশি হলো। তাহলে এর মধ্যে মানে বিক্রিয়ার তাপ হারি, একে যদি আমি তাপ দিই, তাহলে সে খুশিতে সামনের দিকে যাবে। তাহলে সেই বিক্রিয়া কি হলো? সামনের দিকে অগ্রসর হলো, মানে বাম থেকে ডানে গেল। তাহলে এখানে হচ্ছে চাপের প্রভাব কাজ করতেছে। তো চাপের প্রভাবের ক্ষেত্রে আমাদের অবশ্যই জানতে হবে বিক্রিয়া কি গ্যাসীয়, অবশ্যই প্রত্যেকটা অবস্থা থাকতে হবে গ্যাসীয়। তাহলে প্রত্যেকটা গ্যাসীয়, দিতে গ্যাস। তো গ্যাসীয় অবস্থায় এই সাম্য অবস্থায় যখন আমরা তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিব, তখন বিক্রিয়া কি হবে? পিছনের দিকে আসবে। এবং তাপ হারি বিক্রিয়া যখন আমরা তাপ দিব, তখন বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। তাহলে এটা হচ্ছে লাল সাথীর নীতিতে তাপের প্রভাব। এখন আমরা দেখব চাপের প্রভাব। তো তাপের প্রভাব করে আমরা এখন চাপের প্রভাব লক্ষ্য করব যে চাপের কি প্রভাব হয়। তো চাপের প্রভাব হচ্ছে কি? এইখানে দেখতে হবে যে বিক্রিয়া আসলে এটাই থাক, কিন্তু বিক্রিয়া তাপ উৎপাদী না তাপ হারি, এটা এখানে ফ্যাক্ট না, কারণ এখানে চাপের প্রভাব আমরা দেখব। তাহলে এই ক্ষেত্রে গ্যাসীয় অবস্থায় যখন আমরা কি করব? প্রথম এবং দ্বিতীয় দুইটা বিক্রিয়া আমরা এখানে দেখব আগে, যে বিক্রিয়াতে এখানে বিক্রিয়া থাক সেম বিক্রিয়া, এটা দিয়েও দেখানো যাবে চাপের প্রভাব। তো এখানে আমি যদি এই বিক্রিয়াতে এখন আগে দেখতে হবে যে মোল সংখ্যা কয়টা।
তো এই বিক্রিয়াতে কয় মোল আছে? তো এই বিক্রিয়াতে নাইট্রোজেন আছে 1 মোল আর হাইড্রোজেন আছে 3 মোল, তাহলে মোট কয় মোল? 4 মোল। তাহলে বিক্রিয়কে আছে 4 মোল আর উৎপাদে কয় মোল আছে? 2 মোল আছে। তাহলে এখানে বেশি আছে এখানে কম আছে। তাহলে এখন যদি আমরা এই বেশির দিকে চাপ প্রয়োগ করি তাহলে কি হবে? বিক্রিয়া সামনে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। এখন মনে করো একটা পানি উপর মানে ডাঙ্গার জমি থেকে যদি পানি ভর্তি হয়, ডাঙ্গার জমি তো আর উপরের দিকে পানি যাবে না, এই পানিটা কোথায় যাবে? নিচের দিকে যাবে। তাহলে এখানে এই চাপের প্রভাবে যে যেখানে ঘনমাত্রা বেশি এখানে যদি আমরা চাপ দেই তাহলে বিক্রিয়া কোথায় যাবে? সামনের দিকে অগ্রসর হবে, মানে মোল সংখ্যা বেশি থেকে কমের দিকে যাবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? এই বিক্রিয়াতে মোল সংখ্যা কয়টা আছে? এখানে আছে একটা, এখানে একটা, তার মানে 2 মোল। এখানে কয় মোল আছে? 2 মোল। এখন দেখো এখানেও সমান এখানেও সমান। এখন আমরা যদি মনে করো দুইটা পাত্র, এই দুইটা পাত্রে সমান পানি থাকে, এখানে আর এখানে সমান পানি, এটাও ভর্তি এটাও ভর্তি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে এখানে আমরা লাইন করে দিই, ছিদ্র করে দিয়ে সংযুক্ত করে দিই, পানি কি এখান থেকে এখানে যাবে? যাবে না, কারণ দুইটা একটু ভর্তি সমান, সেই ক্ষেত্রে সমান অবস্থা থাকবে, মানে সামনে কিছু অগ্রসর হবে না। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা চাপ দেই তাহলে কি হবে? যেহেতু বিক্রিয়া উৎপাদ সমান, তাহলে বিক্রিয়া তার সমান অবস্থায় থাকবে। কিন্তু যদি এমন হয় যে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড গ্যাস এখান থেকে উৎপন্ন করে 2 মোল নাইট্রোজেন অক্সাইড গ্যাস। এখন দেখো এই জায়গাতে কয় মোল আছে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড? 1 মোল। আর এখানে কয় মোল আছে? 2 মোল আছে। তাহলে আমরা এই বিক্রিয়ায় যদি আমি চাপ দেই তাহলে কি হবে? এখানে চাপ দিলাম মানে হলো কি, এটা হলো নিচ পানি এখানে কম, এখানে আছে বেশি, ঠিক আছে? তো এই বেশির দিকে বিক্রিয়া যাবে না, উল্টা দিকে আসবে, কারণ নিচের থেকে তো উপরের দিকে পানি যায় না, উপর থেকে নিচে আসে আমরা জানি। তো এখানে যদি যেহেতু মোল সংখ্যা কম, এখানে যদি আমরা চাপ দেই তাহলে বিক্রিয়া কোথায় যাবে? বিক্রিয়া পিছনের দিকে আসবে, মানে এই উল্টা দিকে আসবে, বিক্রিয়ক মানে উৎপাদ বিক্রিয়কের দিকে চলে আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা চাপের প্রভাব কি বুঝলাম? যে যদি মোল সংখ্যার এখানে প্রভাবটা বেশি, যেখানে মোল সংখ্যা বেশি থাকবে সেখানে অবশ্যই বিক্রিয়াটা হতে হবে গ্যাসীয়, এবং এই অবস্থায় মোল সংখ্যা বেশি থাকলে কমের দিকে যাবে, মানে বাম থেকে বিক্রিয়া ডানের দিকে যাবে। আর যদি মোল সংখ্যা বিক্রিয়কে কম হয় উৎপাদে বেশি হয় তাহলে উৎপাদ থেকে বিক্রিয়ক মানে বিক্রিয়া বাম দিকে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই চাপের প্রভাব বুঝলাম। এখন আমরা এখান থেকে আমরা বুঝবো যে বিক্রিয়ার ঘনমাত্রার প্রভাব। তাহলে আমরা একটা বিক্রিয়া রেখে দিই, তারপর এখান থেকে আমরা ঘনমাত্রার প্রভাবটা আমরা দেখব। তো এখানে এই মোল সংখ্যা দেখার পরে দেখব, আগে আমরা এখান থেকে চাপের প্রভাব দেখি, ঘনমাত্রার প্রভাব দেখি। তো দেখো ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে ঘনমাত্রার প্রভাব, তো এই বিক্রিয়ার ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে আমাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে এই বিক্রিয়ার মধ্যে যে ডান দিকে এবং বাম দিকে কয় মোল আছে। এখন এইখানে আছে কয় মোল? 1 আর 3 মোট 4 মোল আছে এখানে। আর এখানে আছে কয় মোল? এখানে 2 মোল আছে। এখন এই ধরনের বিক্রিয়ায় কি হবে? মানে ঘনমাত্রার ক্ষেত্রে আমরা যদি এখানে ঘনমাত্রা বাড়ায় দেই তাহলে এখান থেকে ঘনমাত্রা সামনের দিকে যাবে, মানে ঘনমাত্রা যদি এদিকে বাড়ে এদিকে মানে বেড়ে যাবে, আর এদিক থেকে যদি আমরা ঘনমাত্রা বাড়াই উল্টা দিকে বাড়বে। মানে বিক্রিয়কে যদি ঘনমাত্রা বাড়ানো হয় তাহলে উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাবে, আর উৎপাদের দিকে যদি ঘনমাত্রা বাড়ে তাহলে অটোমেটিক বিক্রিয়কের ঘনমাত্রাটা বেড়ে যাবে। মানে আমরা এখানে সহজ উদাহরণ বুঝতে পারি যে মনে করো আমার বাড়িতে কোনো মেহমান আসলো, আমরা সাধারণত বাড়িতে খাওয়ার আয়োজন মনে করো আমার পরিবারে আমি 4 জনের খাবার আয়োজন করি, সেখানে আমার 1 কেজি চালের ভাত দিয়ে আমার দুপুরে খাবার চলে যাবে আর থাকবে। কিন্তু হঠাৎ করে আমার বাড়িতে আরো 5 জন মেহমান আসলো, তাহলে কি ওই 1 কেজি ভাতের খাবার দিয়ে কি চলবে? সবাই খাওয়াতে পারবো আমরা? অবশ্যই পারবো না। সেই ক্ষেত্রে আমাকে আরো রান্না করতে হবে, মানে আমরা যত উৎপন্ন করব তত আমরা মানুষকে খাওয়াইতে পারবো। এইভাবে যত বিক্রিয়ক বাড়বে অটোমেটিক উৎপাদ বাড়বে, উৎপাদের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়বে। এটা হচ্ছে বিক্রিয়ক ঘনমাত্রার প্রভাব। তাহলে আমাকে বুঝতে হবে যে ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো হয় তাহলে বিক্রিয়া কোথায় যাবে? বিক্রিয়া বাম থেকে ডানে যাবে। আর যদি উৎপাদের ঘনমাত্রা বাড়ানো হয় তাহলে বিক্রিয়া বাম থেকে মানে ডান থেকে বামের দিকে অগ্রসর হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা খুব সহজেই লাস-আতেলিয়ার নীতি এবং এই নীতির আলোকে
তাপের প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব খুব সহজে বুঝতে পারলাম। এবং এই প্রশ্নটা পরীক্ষায় প্রত্যেকবারে আসে। আমি রসায়নের খাতা দেখি, বোর্ডের খাতা দেখি, সেই বোর্ডের খাতায় প্রত্যেকবারই দেখি এই প্রশ্নটা আসছে। মানে কি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার নিতে পারো, আশা করি নিতে পারছো, যে না পারো আমাকে মানে কমেন্ট করবে, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো যে কোথাও বুঝতে পারছো কিনা। তো এখানে আমি আশা করবো যে তোমরা ওখান থেকে বুঝতে পেরেছো, এবং এখান থেকে সৃজনশীল যা আসবে তোমরা এই আলোকে, মানে বেসিক কনসেপ্টের আলোকে তুমি যদি বেসিকটা বুঝে থাকো, অবশ্যই যেটা বিক্রিয়া আসুক না কেন, তুমি যদি উপমুখী বিক্রিয়া চিনতে পারো, তাহলে অবশ্যই তুমি এই লাসাতের নীতি 100% তুমি পাবে। এবং ঘ নম্বরে 4 মার্কস তোমার জন্য আমি দিয়ে দিলাম করবো। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তো চ্যানেলের সাথে সংযুক্ত থাকবে এবং নিয়মিত ভিডিও আমি দিই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। তোমরা নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলবে। তো সবাই ভালো থাকবে।